মোবাইলে কথা বলতে আন্তঃসংযোগ ফি বাবদ জমা 400 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলা লিংকের কাছে। নেটওয়ার্ক উন্নয়নে খরচের কথা থাকলেও করেনি রবি, নির্দেশনা না পাওয়ার দাবি। নিলামের ঘোষণায় টনক নড়ল আমদানিকারকদের। চট্টগ্রামে এক সপ্তাহে 36টি গাড়ি ছাড়, আরও 14টি আবেদন জমা, সরকারের কোষাগারে 10 কোটি টাকা। রেলের মতো ভারী বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে যশোরে, কমছে আমদানি, বছরে সাশ্রয় 600 কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম ফুলের বাজার, সরবরাহ ও চাহিদা বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের, ক্রেতা শূন্য ঢাকার বাজার। এবং বছর জুড়েই ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের বাজার, মার্কিন সিটি ব্যাংকের পূর্বাভাস, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং ট্রাম্পের বাণিজ্য নীতিতে প্রতি ভরি ঠেকতে পারে $1300। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রবি বাংলা লিংকের কাছে আন্তঃসংযোগ ফি বাবদ জমা 400 কোটি টাকার তহবিল নিয়ে। আর এ প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন রবির চিফ অপারেটর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম। আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে আসি। মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় 400 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলা লিংকের কাছে। এই অর্থ বিটিআরসির নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ হওয়ার কথা, অথচ গেল 4 বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করেছে অপারেটরটি। তবে কমিশনকে জানিয়ে 200 কোটি টাকা খরচ করেছে বাংলা লিংক। বিটিআরসি বলছে তহবিলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 8.5 কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় 46% শেয়ার গ্রামীণফোনের দখলে। 2024 সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে 3631 কোটি টাকা। টেলিকম খাতে একক আধিপত্য কমাতে 2019 সালে গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি বাংলা লিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে 10 পয়সা লেনদেন করে এই 3 অপারেটর, অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই 3 অপারেটর থেকে গ্রামীণফোন পায় 7 পয়সা। বাকি 3 পয়সা আলাদা ব্যাংক হিসেবে জমা রাখে রবি ও বাংলা লিংক। 2020 সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে 340 কোটি টাকা এবং বাংলা লিংকের জমেছে প্রায় 260 কোটি টাকা। বাংলা লিংক বলছে এরই মধ্যে 200 কোটি টাকা খরচ হয়েছে, তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি। ইন্টারকানেকশন ফিস থেকে যে সেভিংসটা আমরা করেছি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু রেভিনিউ না। এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য। যে কোনো জায়গায় খরচ করতে পারবো না, ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে, এটা অ্যাকচুয়ালি হাস্যকর। বিটিআরসির চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস, গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয়। বর্তমানে বাংলা লিংকের গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি, আর 5.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমরা এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলাম যে মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি রবি এবং বাংলা লিংকের কাছে প্রায় 400 কোটি টাকা জমা আছে। আর এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন শাহেদ আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনাব শাহেদ আলম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তো সেই সূত্র ধরেই আপনাকে বলতে চাই যে আপনারা এতদিন পরে তহবিল নিয়ে আপত্তি কেন তুলছেন, আর এর ব্যাখ্যা আসলে আপনার কাছে কি আছে? আসলে যে তহবিলের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো তহবিল না। আন্তঃসংযোগ বা আমাদের যে ইন্টারকানেকশন ফিসটা আছে, সে ফিজের যে রিডিউসড প্রাইসটা আছে সেটা আমাদের কস্ট সেভিং। জি জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আমরা বলছিলাম যে কেন আপত্তি তুলছেন আপনারা?
স্যার আমরা বলছিলাম যে এতদিন পরে তহবিল নিয়ে আপনারা আপত্তি তুলছেন, আসলে কেন তুলছেন এটা আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের আপত্তিটা হচ্ছে এখানে যে জিনিসটা হাইলাইট করা হচ্ছে যে এখানে এখানে যে আপত্তিটা করা হচ্ছে ইন্টারকানেকশন ফিতে, সেটা হচ্ছে ইন্টারকানেকশন ফিসটা আসলে এখানে একটা সেভিংস। যে কোনো অ্যাকাউন্টিং ট্রানজাকশনে এটা যদি সেভিংস থাকে সেটাকে কখনোই কিন্তু জমা হিসেবে দেখানো যায় না। এটা একটা কৃত্রিম ভাবে জমা দেখানো হয়েছে, কারণ বিটিআরসি আমাদেরকে বলেছিল যে যে টাকাটা সেভিংস হচ্ছে সেই টাকাটাকে জমা হিসেবে দেখাতে হবে। আমাদের আপত্তিটা হচ্ছে এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলি বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলি, এটা কোনোভাবেই আপনার সেই স্ট্যান্ডার্ডের সাথে মিলে না এবং এটা কোনোভাবেই জমা হিসেবে দেখানো সম্ভব না। কৃত্রিম ভাবে কিছু টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে এনে দেখানো হয়েছে, যেটার কারণে আমরা আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে এটা কোনো ভাবেই সম্ভব না কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং কি যেসব জায়গায় ডিফারেন্সিয়েটেড আপনার ইন্টারকানেকশন চার্জ আছে সেখানেও কিন্তু আপনার এই ধরনের রুলস বা রেগুলেশনসটা নাই। তো সুতরাং আমাদেরকে যে রেগুলেশনসের আন্ডারে বা ডিরেক্টিভটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ এবং আইন বিরোধী। এখানেই ছিল আমাদের আপত্তি। জি স্যার, একটু ব্যাখ্যা চাচ্ছিলাম যে কেন আসলে আপনারা যখন শুরুতে এটা বলা হয়েছিল আপনারা কিছুই বললেন না, কিন্তু এখন এসে আপত্তি কেন তুলছেন? এটার ব্যাখ্যা আসলে জনমনের প্রশ্ন। আমরা প্রথম দিন থেকে এটা নিয়ে আপত্তি জানিয়েছি। আমরা প্রতিবারই চিঠি দিয়েছি, যখনই বিটিআরসি রিপোর্ট চেয়েছে প্রত্যেকটা রিপোর্টে আমরা এই বিষয়টা তুলে ধরেছি যে বিটিআরসি এখন যে ইন্টারকানেকশন ফিজের কথাটা বলছে সেটা সম্পূর্ণভাবে ভুল। সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যায় না, কারণ এটা হচ্ছে একটা মানে আপনার কস্ট সেভিংটাকে কখনোই আপনি সেটাকে ক্যাশ হিসেবে দেখাতে পারেন না, এবং সেটাকে আমি কোনো একটা সেপারেট অ্যাকাউন্টে গিয়েও আসলে দেখাতে পারি না। বাট বিটিআরসি অনেকবার আমাদেরকে প্রেশার ক্রিয়েট করার কারণে আমরা বলেছি ঠিক আছে আমরা একটা অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট থেকে আমরা টাকা এনে জমা রাখছি, কিন্তু আসলে সম্পূর্ণ পদ্ধতিটা ভুল। এই কারণে আমরা চূড়ান্তভাবে আমাদের আপত্তিটা জানিয়েছি বিটিআরসি কে, এবং বিটিআরসি বলেছে নেক্সট কমিশন মিটিং এটা নিয়ে ডিসকাস করে তারা এটা রিজলভ করবে। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছিল প্রত্যন্ত অঞ্চলে আপনারা নেটওয়ার্কিং বাড়াবেন এরকম একটা কথা ছিল, তো সেটার জন্য আপনারা কি ভবিষ্যতেও কাজ করবেন, কিংবা কেন করেননি এত দূর, যেহেতু এখনো কথা হচ্ছিল এটা তো আন্তর্জাতিকভাবে আমাদের টেলিকমিউনিকেশনস কোনো বাংলাদেশের জন্য কোনো এককভাবে কোনো স্ট্যান্ডার্ড না। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যে ফিজটা বা অ্যাকাউন্ট ইন্টারকানেকশন ফিজটা যেটা আমরা সেভ করি সেটা কিন্তু আপনার সেভিংস হিসেবে থাকে। এটা দিয়ে কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বাড়ানোর যে ব্যাপারটা আছে সেটা কখনোই হয় না। প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বাড়ানোর জন্য বিটিআরসি এর আলাদা ডিরেক্টিভ আছে, বিটিআরসি এর আলাদা কেপিএ আছে, আমাদের কেপিএ আছে। সে অনুযায়ী কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা নেটওয়ার্ক সম্প্রসারণ করে থাকি। এটা করা হয়েছে আমাদেরকে আসলে ইন্টারকানেকশন যে বেনিফিটটা আমরা পাওয়ার কথা, আমরা যে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার যে রেগুলেশনস আছে সেটার মাধ্যমে যে পাওয়ারটা দেওয়া হয়েছে বিটিআরসি কে, সেটা আমরা মনে করি যে এটা অবমূল্যায়ন হচ্ছে এবং এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যার কারণে এই কমপ্লেক্সিটি তৈরি হয়েছে। আমরা মনে করি এটা রেশনাল অ্যাপ্রোচের মাধ্যমে এটা সমাধান সম্ভব। আর দুর্গম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। এটা আমাদের বিজনেস একটা অ্যাজ ইউজুয়াল ম্যাটার, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। জি, দেখা গেল যে বাংলালিংক এবং আপনাদের দুজনকে বলা হল যে এই অর্থ খরচ করতে বা উন্নয়নে কাজ করতে, সেখানে দেখা গেল বাংলালিংক আসলে 200 কোটি টাকা খরচ করেছে নেটওয়ার্ক উন্নয়নে, সেক্ষেত্রে আপনারা কেন করলেন না? এর ব্যাখ্যা আপনার কাছে কি হবে? কারণ হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক সম্প্রসারণের ব্যাপারটা সেটা আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল, সেটা সবসময় হয়ে যাচ্ছে। আর এই যে 400 কোটি টাকার যে অ্যাকাউন্টের কথা বলা আছে এটা আসলে একটা অ্যাকচুয়াল অ্যাকাউন্ট না, এটা আসলে অ্যাকচুয়াল টাকা না, এটা আমরা অন্য একটা খাত থেকে সরিয়ে এনে এখানে রাখা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে বিটিআরসি নির্দেশনা একটা ভুল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে, যার কারণে এখান থেকে কোনো খরচ দেখানো হয়নি। আমরা প্রতি বছর $200 মিলিয়ন বা প্রায় 2000 কোটি টাকার উপরে ইনভেস্ট করে থাকি। আমরা আমাদের প্রত্যেক অঞ্চলে সেভাবে করে ইনভেস্ট করে যাচ্ছি, সেটা আমাদের একদম বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে কিন্তু আমরা ট্রিট করি জিনিসটাকে। এইখান থেকে খরচ করার আসলে কোনো ব্যাপার নেই এবং সম্পূর্ণভাবে এটা একটা ভুল কনসেপ্টের দাঁড়িয়ে আছে। জি, এই যে বিটিআরসি বলছে যে তহবিলের ব্যাপারে তারা দ্রুতই সিদ্ধান্ত নেবে, তো কি ধরনের সিদ্ধান্তের কথা তারা বলছেন, আর এই ব্যাপারে আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? সিদ্ধান্তের ব্যাপারটা তো বিটিআরসির একক এখতিয়ারভুক্ত, ওনারা সিদ্ধান্ত নিতেই পারেন, বাট আমরা আশা করব এবং আমরা যেটা বলেছি বিটিআরসি কে যে এটা যাতে আইন সিদ্ধ হয়
কারণ আইনের ব্যত্যয় হলে কিন্তু এটার জটিলতা আরো বাড়বে, এবং আমরা আশা করছি বিটিআরসির এটা একটা সমাধান করবেন খুব সহজে। জি। এই যে জটিলতা কমাতে আপনারা কোনো সমঝোতায় যাচ্ছেন কিনা, কিংবা কোনো বৈঠক হয়েছে কিনা এই ব্যাপারে আপনাদের সাথে, এটা যদি একটু বিস্তারিত বলেন। আমাদের সাথে রেগুলার মিটিং হয়েছে, আমাদের সাথে বিটিআরসি রেগুলার মিটিং হয়েছে ব্যাপারে, এবং আমরা আমাদের দিকটা আমরা তুলে ধরেছি। আমরা আশা করছি যে বিটিআরসি এই জিনিসগুলো বিবেচনা করবেন। জি, আচ্ছা, এই যে একটা জটিলতা তৈরি হলো, মানে কেন জটিলতাটা তৈরি হলো, এটা একটু ব্যাখ্যা সহ আমাদের জানাবেন। জটিলতা তৈরি হয়েছে যে এখানে দুটো জিনিসকে, সম্পূর্ণ আলাদা জিনিসকে একত্রে দেখানো হয়েছে, এবং এখান থেকে বিটিআরসি যেটা ধারণা করেছিল যে এখান থেকে একটা ফান্ড যেটা সেভিংস হবে, সেই সেভিংসটাকে তারা এটা ইনভেস্টমেন্ট হিসেবে অন্য জায়গায় দেখাতে হবে। এটা কনসেপ্টটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। এটা কোনোভাবেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এবং আমাদের শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে যেসব জায়গায় এই ধরনের রেগুলেশন আছে, কোনো জায়গায় এই ধরনের কোনো কন্ডিশন দেওয়া হয় না। এটা অনেকটা আরেকটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট মিলিয়ে একটা জটিলতা তৈরি করা হয়েছে, যাতে দেখানো যায় যে এখান থেকে সেভিংস যেটা দেওয়া হচ্ছে তার মাধ্যমে দুটো নেটওয়ার্ক অপারেটরের আপনার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য তারা বিটিআরসি বা সরকার বেশ একটা উদ্যোগ নিয়েছে। নেটওয়ার্ক উন্নয়ন সম্প্রসারণ এটা আমাদের একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল। এটা ডিপেন্ড করবে আপনার ডিমান্ডের উপরে, এটা ডিপেন্ড করবে কাস্টমার সেখানে আছে কিনা, নেটওয়ার্ক সম্প্রসারণটা ডিপেন্ড করবে সেখানে আদৌ গ্রাহক আছে কিনা, অনেক কিছুর উপরে। এখন আলাদাভাবে এটা সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এই সংকট নিরসনে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কিভাবে আগাচ্ছেন, সেটা যদি আমাদের জানাতেন। এই সংকট নিরসনের জন্য আমরা চিঠি দিয়েছি বিটিআরসি কে, এবং আমরা আশা করছি বিটিআরসি নেক্সট মিটিংয়ে এটার একটা সমাধান আমাদেরকে দিবেন। জি, আচ্ছা, দেখা যাচ্ছে যে এই ধরনের সংকট কেন হলো আপনার মনে হয়, যে যেখানে আপনি আগেও কি আপনারা আপত্তি বারবার চিঠি পাঠিয়ে এখন যেমন চিঠি পাঠাচ্ছেন কিংবা সমঝোতা আসার চেষ্টা করছেন, শুরু থেকেই কি আপনাদের এই পদক্ষেপটি ছিল? জি, এটা প্রথম থেকে ছিল, একদম ডে ওয়ান থেকে আমরা এটা নিয়ে আপত্তি জানিয়ে আসছি, এবং আমরা কন্টিনিউয়াস ভাবে এটা নিয়ে আলোচনা করেছি। সম্ভবত এই বিষয়টা এখন ডিসক্লোজ হয়েছে, যেহেতু এটা কোনোভাবে আপনার কমিশন মিটিংয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে এটা এমন কোনো জটিল বিষয় না, যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বিবেচনা করলেই, এবং ওনারা যদি কোনো আইনজ্ঞের এবং কোনো একজন আপনার অ্যাকাউন্টিং ফার্মের ওনারা যদি কোনো অ্যাডভাইস দেন, তাহলে ওনারা পুরো জিনিসটা বুঝতে পারেন। জি, আর যদি বলি যে এই ব্যাপারটা আমি আরবারও জানতে চাচ্ছি যে বাংলা লিঙ্ক, মানে তারা যেহেতু এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে বারবার বলছেন যে এটা মানছে না, তাহলে বাংলা লিঙ্ক দেখা গেল যে তারা 200 কোটি টাকা খরচ করলো উন্নয়নে, কিন্তু আপনারা করছেন না, তাহলে ওনারা কোন মানদণ্ডের ভিত্তিতে করলো, আর আপনারা কোন মানদণ্ড ফলো করে সেটা করলেন না, উন্নয়নে খরচ করলেন না আপনারা, যদি বলি সেটা? এখানে খরচের কোনো ব্যাপার নেই। এখন আমি অন্য কোনো অপারেটরের পক্ষে বলতে পারবো না, বাট আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থানটা স্পষ্ট। এখানে কোনো খরচের ব্যাপার নেই। এটা হচ্ছে একটা সেভিংস বা সঞ্চয়। আপনি এই সঞ্চয়টাকে জমা হিসেবে দেখাতে পারেন না, এবং এটা দেখানোটা যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ভুল হবে। মনে রাখতে হবে, রবি একটা লিস্টেড কোম্পানি, রবির প্যারেন্ট কোম্পানিও লিস্টেড কোম্পানি। সুতরাং আমাদেরকে মানে খুব কড়াকড়িভাবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। আমরা সেভাবেই ফলো করি। আমি অন্য কোনো অপারেটরের পক্ষ থেকে এই জায়গাটাতে আসলে কথা বলতে পারবো না। জি, আচ্ছা, আপনাদেরকে যদি শেষ প্রশ্ন একদম, যে আপনাদের কাছে একদম ক্লিয়ারেন্স কি এই ব্যাপারে, এবং আপনাদের স্টেটমেন্টটা কি এই ব্যাপারে, সেটা যদি জানতে চাই। আবার কি একটু রিপিট করবেন কেন? এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্টটা আসলে কি, মানে আপনারা মানে কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কোন ব্যাপারে আপনারা স্ট্রিক্ট আছেন, যদি ছোট করে বলতেন। আমাদের শেষ প্রশ্ন এটা। আমরা যেটা বলেছি আগে, যে আমরা মনে করি যে বিটিআরসি অ্যাজ এ রেগুলেটর, তাদেরও একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের প্রতি রেসপেক্ট থাকা প্রয়োজন আছে। শুধুমাত্র যে আমাকে টেলিকম রেগুলেটরের যে কোনো একটা ডিরেক্টিভ মানতে হবে তা না, আমাকে অন্যান্য আইনের প্রতিও সমানভাবে আমার সম্মান থাকতে হবে, এবং আমাকে আইনটা মেনে চলতে হবে। দুটো আইনের মধ্যে যদি কোনো ধরনের কন্ট্রাডিকশন হয় বা কোনো জায়গায় যদি আইনের মধ্যে ব্যত্যয় হয়, সেটা অবশ্যই রেগুলেটরের দায়িত্ব যে এটার সমাধান করা। আর কোনোভাবেই আপনার কোন একটা সঞ্চয়কে, বা আমি যেটা বলছি যে একটা সেভিংসকে কোনোভাবেই কিন্তু আমরা এটাকে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখাতে পারি না। সুতরাং বিটিআরসি কে এখানে আসলে দায়িত্ব নিতে হবে যে এটার সমাধান। ধন্যবাদ শাহিদ আলম এই সময়ের বাণিজ্যে আসার জন্য।
আমরা এতক্ষণ কথা বলছিলাম যে মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ রবি এবং বাংলালিংকের কাছে তহবিলে কিছু টাকা জমা আছে, যেটা তাদের আসলে খরচ করার কথা ছিল প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং বাড়ানোর ক্ষেত্রে। তো এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম শাহেদ আলম। নিলামের ঘোষণায় অতিরিক্ত শুল্ক পরিশোধের পাশাপাশি জরিমানা দিয়ে মাত্র 1 সপ্তাহে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। এতে সরকার রাজস্ব পেয়েছে 10 কোটি টাকার বেশি। এছাড়া আরও 14টি গাড়ি ছাড় করানোর আবেদন জমা পড়েছে কাস্টমসের কাছে। অথচ বছরের পর বছর এসব গাড়ি ছাড় না করে বন্দরের শেডে ফেলে রেখেছিলেন সেই আমদানিকারকরাই। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কাজ শেডে পড়ে থাকা এসব গাড়ির মধ্যে 100টিকে নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। আমরা নিলামের মাধ্যমে গেলে হয়তো দাম কিছু কম পেতে পারতাম, বাট যেহেতু রাজস্ব পরিশোধ করে তারা গাড়িগুলো খালাস নিয়ে যাচ্ছে, আমরা রাজস্বের দিক দিয়ে আমরা বেনিফিশিয়ারি হচ্ছি। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে চট্টগ্রাম বন্দরের কাজ শেডকে আমদানিকারক প্রতিষ্ঠান শোরুম হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ দীর্ঘদিনের। এক্ষেত্রে আমদানিকারক সরাসরি গাড়ি ছাড় করালে বন্দর কর্তৃপক্ষ যে রাজস্ব আদায় করার সুযোগ পায়, নিলামের ক্ষেত্রে তা পায় না। তবে এবার বন্দর কর্তৃপক্ষের চাপের মুখে কাস্টম হাউস নিলাম প্রক্রিয়া শুরু করলে গাড়ি ছাড় করাতে তোড়জোড় শুরু করায় টনক নড়ে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয়। টেন্ডার বা ই অকশন যেটা আমরা বলি লাইভে চলে যাওয়া, সেখানে চলে গেলে তখন আর তার এটা নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন সে জরিমানা দিয়েও সেটা তার নেওয়ার সুযোগ থাকবে না। এই কারণে তখন যদি সর্বোচ্চ যে বিডার তার অনুকূলে গাড়ি বা পণ্য ছাড়করণ করতে হবে। ছাড় করা গাড়ির মধ্যে রয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং 1টি ডবল কেবিন পিকআপ। এতে রাজস্ব আদায় হয়েছে অন্তত 10 কোটি টাকা। এছাড়া কাস্টম হাউস 24 লাখ টাকা জরিমানা আদায় করে। এর বাইরে 13টি হেভাল ব্র্যান্ডের প্রাইভেট কার সহ মোট 14টি গাড়ি ছাড় করাতে কাস্টম হাউসের কাছে আবেদন জানিয়েছেন আমদানিকারক। অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং ইউরোপীয় ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটা বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। সে যায় না বিদায় ওরা যা কিনছে সেটা লস করে অন্তত ডিউটি পেমেন্ট না করে গাড়িগুলো অকশনে দিয়ে দিচ্ছে। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। নিলামের হাক ডাক শুনেই 1 সপ্তাহের মধ্যে ছাড় করে নেওয়া হয়েছে 36টি গাড়ি। আরও 14টি গাড়ি ছাড় হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ছাড় হচ্ছে না দ্বাদশ সংসদের পালিয়ে যাওয়া 41 জন সংসদ সদস্যের জন্য বিদেশ থেকে আমদানি করা এসব পাজেরো গাড়ি। আর তাই শেষ পর্যন্ত এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ। এবার জানাবো ঢাকা পুঁজিবাজারের খবর। ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির ওয়েবসাইটে। তো গতদিন আমরা দেখেছিলাম 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ছিল এবং আজকেও কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 130 কোটি টাকার উপরে। আর তার মধ্যে যেসব কোম্পানি লেনদেন করেছে 201টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 90টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 87টি কোম্পানির শেয়ারের দাম। এখন আমরা দেখব যে তারা আসলে আজকে সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচক আসলে কী ধরনের গ্রাফের মধ্য দিয়ে গিয়েছে। যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স, সেটা দেখছি সকালের দিকে কিন্তু এটি 5190 পয়েন্টের কাছাকাছি ছিল, তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গিয়েছিল। 11টার দিকে দেখতে পেয়েছিলাম যে 11টার পরপরে কিন্তু সর্বোচ্চ ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং এখন কিন্তু সেটি অবস্থান করছে 5207 পয়েন্টের কিছুটা বেশি। তারপরে যদি সরিয়া সূচক ডিএসি এস ইন্ডেক্স দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকালে একদম 1152 পয়েন্টের কিছুটা বেশি অবস্থানে ছিল, তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং এখন এর সূচক দাঁড়িয়ে আছে 1156 পয়েন্টের কিছুটা বেশি।
তারপরে দেখি বাছাইকৃত সুযোগ, সরিয়া সুযোগ DS30 যদি দেখি, তাহলে শুরুতে কিন্তু 1914 পয়েন্টে ছিল এবং তারপরে কিন্তু একটু ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতায় ছিল। সর্বোচ্চ সেটা বেশি ছিল 11টার আগাগ দিয়ে এবং এখন সেটি অবস্থান করছে 1918 পয়েন্টের কিছুটা বেশি অবস্থান। আর ঢাকা পুঁজিবাজারে আজকে যেসব কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কার কোন অবস্থানে আছে সেটি আমরা দেখে নিব। শুরুতেই কিন্তু আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 90 টাকার, যার একটি শেয়ার সর্বোচ্চ 90 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 86 টাকায় বিক্রি হয়েছিল এবং গতকালকের কার্যদিবস কিন্তু শেষ হয়েছে, এর একটি শেয়ারের দাম তখন ছিল 85 টাকা 70 পয়সায়। আজকে যেহেতু 90 টাকা, তার মানে বুঝতেই পারছি শুরু থেকে কিন্তু এর একটি শেয়ারের দাম অনেকটা বেশি। আর এখন পর্যন্ত এই কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে 12 কোটি 30 লক্ষ টাকার কাছাকাছি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 28 টাকা 80 পয়সায়। তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 86 টাকা 20 পয়সায়। তারপরে রয়েছে MJL বাংলাদেশ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 99 টাকা 70 পয়সায়। তারপরেই কিন্তু পঞ্চম অবস্থানে রয়েছে একমি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 13 টাকা 90 পয়সায়। আমরা যদি দ্বিতীয় অবস্থানে থাকা রবির দিকে যাই, তাহলে এখন পর্যন্ত এই কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে 6 কোটি 78 লক্ষ টাকার মতো। তারপরে যদি লাভেলো দেখি, লাভেলোর কিন্তু একটি শেয়ার আজকে হচ্ছে 86 টাকায় 20 পয়সায় বিক্রি হচ্ছে, গতকাল কিন্তু ছিল 85 টাকা 70 পয়সায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা পুঁজিবাজারে 3টি সূচকই কিন্তু আজকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ছিল এবং গতকালকেই ছিল, তার মানে কিন্তু একটি ইতিবাচক প্রবণতা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখতে পাচ্ছি। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবস সামনে রেখে জমে উঠেছে ফুলের বাজারের বেচাকেনা। তবে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি চাষিদের। ফুল ব্যবসায়ীরা বলছেন সারা বছরের হিসাব মেলালে লোকসানে থাকবেন না তারা। গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদা নামে বাহারি ফুল। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। বৃহস্পতিবার ভোর থেকে হাঁকডাকে চলে বেচাকেনা। প্রকারভেদে প্রতি পিস ফুল বিক্রি হচ্ছে 3 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। জিপসি প্রতি তোলা 10 টাকা। গাঁদা ফুল প্রতি হাজার 450 টাকা দরে কিনছেন ক্রেতা। তবে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি কৃষকের। সারা বছর যেটা আশা করে থাকি ভাই, 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি কিভাবে বলতে পারছি না, কিন্তু 14 ফেব্রুয়ারি আমরা ফুল ধরা ভাই। 1.5 বিঘে গেল লাগাইছি, প্রায় 50-60 হাজার টাকা খরচ, মাত্র 16,000 টাকা ক্যাশ পাইছি। যেভাবে আমরা আশাবাদী ছিলাম যে বাজারটা খুব ভালো যাবে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে বাজারটা খুব খারাপ অবস্থা। বিক্রি না হলে রাস্তায় ফেলা দিয়ে যেতে হবে, এবার চাষিদের খরচের টাকা উঠছে না। ফুল ব্যবসায়ীদের দাবি নানা কারণে এবছর ফুলের দাম কম, তবে সারা বছরের হিসাব মেলালে লোকসানে থাকবেন না চাষিরা। আমাদের যে টার্গেটটা ছিল একটা বছরের এই সিজনে আমরা কত টাকার ফুল বিক্রি করবো, হয়তো আমাদের আশাটা টার্গেটটা পূর্ণ হবে না, কিছুটা কম হবে আর কি দাম। এভারেজ একটা হিসাব করে দেখছি যে টোটাল বছর হিসাব করে আমার মনে হয় ইনশাল্লাহ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না। এদিকে আলুর জেলাখ্যাত মুন্সিগঞ্জে জারবেরা ফুল চাষে এসেছে সফলতা। টঙ্গিবাড়ি উপজেলার পুরাপাড়া গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নান্দনিক এই ফুল। গাছ থেকে তোলার 8 থেকে 15 দিন পর্যন্ত সতেজ থাকে জারবেরা। কনক আজাদ, সময় সংবাদ। রাজধানীতে বেড়েছে ফুলের চাহিদা ও বিক্রি। এই মুহূর্তে ঢাকার ফুলের বাজারের খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুন উপলক্ষে কিন্তু জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ফুলের বাজার। আমি এখন আছি রাজধানীর শাহবাগের ফুলের মার্কেটে। এখানে কিন্তু পয়লা ফাল্গুন উদযাপন করতে কিন্তু এরই মধ্যে কিন্তু চলে এসেছেন অনেক মানুষ, এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক মেয়েরাই কিন্তু ফুল কিনছেন। আমরা এখানে সকাল থেকেই ফুলের পাইকারি মার্কেট এবং খুচরা মার্কেটে কিন্তু ঘুরেছি। পাইকারি মার্কেটের বিক্রেতারা বলছেন তাদের ফুলের চাহিদা কম থাকায়, কিন্তু সরবরাহ বেশি থাকায় তাদের ফুলের পর্যাপ্ত মূল্য তারা পাচ্ছে না। কিন্তু এদিকে খুচরা বিক্রেতারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে চাহিদা কম থাকার কারণে কিন্তু তাদের ফুলের দাম অনেক বেশি বেড়ে গেছে। তারা একটি চায়না যে গোলাপগুলো সেগুলো তারা বিক্রি করছেন 100 টাকা করে এক একটা পিস। এছাড়া
এক একটা গাঁদা ফুলের মালা তারা বিক্রি করছেন 100 থেকে 120 টাকা করে এক একটা মালা বিক্রি করছেন। এছাড়া অন্যান্য যে দেশি গোলাপগুলো আছে সেগুলো কিন্তু তারা বিক্রি করছেন 30 থেকে 40 টাকা করে পিস। তারা বলছেন যে গত বছরের তুলনায় ব্যবসা কিছুটা খারাপ যাচ্ছে, কিন্তু তারা আশা করছেন যে তারা দিন বাড়ার সাথে সাথে তারা কিন্তু আশা করছেন যে তারা লাভবান হবেন, ক্রেতারা আসবেন, তাদের ফুল কিনবেন। কিন্তু পাইকারি বাজারে কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি। পাইকারি বাজারে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতারা কিন্তু পাইকারি ক্রেতা বিক্রেতা কিন্তু উভয়ই খুবই হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে ফুলের চাহিদা অনেক বেশি কমে গেছে। আর আরও বলে রাখি যে শবে বরাত, পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একই দিনে পড়ায়, কিন্তু অনেকে কিন্তু শবে বরাত উপলক্ষে অনেকে হয়তো বাইরে বের হবেন না আগামীকাল। এই জন্য কিন্তু অনেকেই আজকে বের হচ্ছেন ফাল্গুন উদযাপন করতে। এই ছিল শাহবাগ থেকে ফুলের বাজারের সর্বশেষ। ফুলের বাজারের খবরাখবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন। জুলাই আন্দোলনে 848 শহীদদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়ে অভিযোগ দায়ের করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে কথা বলছেন তারা, সেখানে যাচ্ছি সরাসরি। বিভিন্ন পদে আছে তারা সমর্থক। হ্যাঁ, আমাদের এই মামলা 848, আমাদের এই মামলার উদ্দেশ্যটা একটু বলি আমি। সেটা হলো সাংবাদিকরা বলবেন এগেইনস্ট দ্য জার্নালিজম, এগেইনস্ট আমি শরীফুল ইসলাম শাওন, সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এই মামলার সেলের আমি সঙ্গে কাজ করি এবং কৃষক দলের আমি কেন্দ্রীয় সদস্য, আর হলো মামলার বেগম খালেদা জিয়ার মামলার বাদী। আমি যেটা বলতেছি এগেইনস্ট দ্য জুরিসপ্রুডেন্স এবং জার্নালিজমের যে ভাষাগুলো ব্যবহার হয় না, এগেইনস্ট দ্য হিউম্যান রাইটস যে সমস্ত কাজগুলো করা হয়েছে। আপনাদের একটা তথ্য আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে পুলিশের 2,60,000 থেকে 2,70,000 সদস্য আছে, কনস্টেবল থেকে আইজি পর্যন্ত। তার 1,20,000 থেকে 30,000ই দে আর অল ফ্রম গোপালগঞ্জ। নোট দ্য পয়েন্ট প্লিজ, অল সর্ট অফ সাংবাদিক। এখানে যে ব্রুটালিটি হয়েছে, জেনোসাইড হয়েছে, যে মার্ডার হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিজমের নিকৃষ্টতম ফ্যাসিজম যে এস্টাবলিশ করেছে, আমরা এই শেখ হাসিনার এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার চাই। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে কপি দিচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন খান, মামলা ও তথ্য প্রধান সমন্বয়ক এবং বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং আমি পাবনা জেলা সাথিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক, এবং 11 বছর ধরে আমি এই মামলা নিয়ে কাজ করছি। দুটো করে কপি দেবো, প্রত্যেকে দুটো করে কপি পাই। এটা খোলো, এটা খোলো। না আমি দিচ্ছি না, আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা 2 টাকা করে কপি পাবেন, প্রত্যেকের বিষয়ে 2 টাকা কপি পাবেন। জুলাই আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছিলেন বিএনপি এবং সেই বিষয়ে নেতাকর্মীরা কথা বলছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার বন্দর বাণিজ্যের খবর। যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে 17 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ওয়েট স্কেল, যার পরিচালনায় প্রতি বছরে সরকারের 2 কোটি 23 লাখ টাকা খরচ হলেও মিলছে না সুফল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, সড়ক খাত উন্নয়নে প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, তবে এই সড়ক সুরক্ষার ক্ষেত্রে সরকারের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা সড়কে পণ্য পরিবহনকারী ট্রাক চালক বা সংশ্লিষ্ট সংগঠনগুলো না মানায় এই সড়ক সুরক্ষা কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পণ্য আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, এবং যে সমস্ত পণ্য পরিবহন হয়ে থাকে সে সমস্ত পণ্য পরিবহন যশোর বেনাপোল মহাসড়ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন গন্তব্য যায়। এই যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষার জন্য গত 22 সালে সরকারি যে বিদেশি সংস্থা আছে জায়গা, এই জায়গা আর অর্থায়নে 17 কোটি টাকা ব্যয়ে বেনাপোল পৌর এলাকায় একটি স্কেল বসানো হয়। তবে এবং
2024 সালের 15 আগস্ট এই স্কেলটি উদ্বোধন করা হয় এবং এই স্কেলটির দায়িত্ব দেওয়া হয় যে একজন ঠিকাদার প্রতিষ্ঠান আছে ইউডিসি কনস্ট্রাকশনকে, এবং প্রতি 2 বছর মেয়াদে প্রায় 4,47,00,000 টাকা ব্যয়ে এই ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ দেয়। বর্তমানে এখানে কিন্তু 42 জন কর্মকর্তা কর্মচারী দিয়ে কাজ করছেন। তবে এই স্কেলটি পরিচালনায় আর ক্ষেত্রে ট্রাক চালক বা সংগঠনগুলোর আর অসহযোগিতার কারণে কিন্তু এই যে স্কেলটি সেটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি, অর্থাৎ কোনো পণ্যবাহী ট্রাক কিন্তু এই স্কেল ব্যবহার করছে না। আবার কেউ ব্যবহার করলেও কিন্তু অতিরিক্ত যে পণ্য লোডের কারণে যে জরিমানা হচ্ছে সেই জরিমানা কিন্তু এই ট্রাক চালকরা দিচ্ছে না। আমরা কথা বলেছি যে যারা এখানে স্কেল পরিচালনা আছে তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে ট্রাক চালক এবং তাদের সংশ্লিষ্ট সংগঠনগুলো সহযোগিতা না করায় তারা এই স্কেল পরিপূর্ণভাবে সেবা দান করতে পারছে না। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে এই সরকারের এখানে প্রতি বছরে যে 2,37,00,000 ব্যয় হলেও যে এই সড়ক ব্যবস্থাপনায় কোনো কাজে আসছে না, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। অবিশ্বাস্য হলেও সত্য, রেলের মতো ভারী বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে খোদ যশোরে। শুধু তাই নয়, তৈরি হচ্ছে শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ। দক্ষিণের এই জেলায় 500 প্রতিষ্ঠানে এসব পণ্য তৈরি হয়, কমছে আমদানি, সাশ্রয় হচ্ছে 600 কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা। সরকারি পৃষ্ঠপোষকতার অনুরোধ করে আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি উদ্যোক্তাদের। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শহরতলির রাজারহাট রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেলের বিভিন্ন যন্ত্রাংশ। আগে যা আমদানি করা হতো, শুধু তাই নয়, এখানে আরো তৈরি হচ্ছে পাথর ও ইট ভাঙা মেশিন সহ গাড়ির যন্ত্রাংশ। এমন 5 শতাধিক প্রতিষ্ঠানে নিয়মিত তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ। শিল্পের দরকারি এসব যন্ত্রাংশের চাহিদা মেটাতে আগে আমদানি ছিল ভরসা। যশোরের হালকা প্রকৌশলী শিল্প কারখানা সেই চাহিদা মেটাতে সহায়তা করছে। এখানে তৈরি হচ্ছে 2 শতাধিক যন্ত্রাংশ। দেশ জুড়ে আছে ব্যাপক চাহিদা। রেলের সাসপেন্ড টিউব তৈরি করি, তারপরে আমরা এক্সেল ক্যাপ তৈরি করি, আমরা সিলিন্ডার তৈরি করি, বিভিন্ন আইটেমের মাল তৈরি করি। আমরা এখান থেকে বিভিন্ন মেশিন তৈরি করছি এবং বিভিন্ন কৃষি পার্টস তৈরি করছি, বিভিন্ন কৃষি মেশিনারি তৈরি করছি, যা দিয়ে দেশের আমরা 60% চাহিদা পূরণ করছি। এইগুলো ধরেন আগে বাইরের থেকে আনা লাগতো, আমরা এখন 90% আমাদের দেশেই করা সম্ভব। মডার্ন ক্যাপিটাল ম্যানেজের জন্য তারা যদি ভর্তুকি সহযোগিতা করে, তাহলে আমরা এই জায়গাটা আরো উত্তর উন্নতি করতে পারবো। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির এ নেতার দাবি, এই শিল্পকে এগিয়ে নিতে শ্রমিকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। দামি দামি মেশিনারি কিনতে হলে সরকারের সহযোগিতা ছাড়া হবে না। আমি চাই সরকার আমাদের ভর্তুকি দিক কিছু, কারণ এই ডিপার্টমেন্টে তালি আর যন্ত্রণা থাকবে না, আমরা আমদানি নির্ভর কমতে রপ্তানিতে চলে যাব। এদিকে উদীয়মান লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রসারে শিল্প পার্ক গড়ে তোলার তাগিদ ব্যবসায়ী নেতাদের। এই বিটাক এখানে সম্পূর্ণরূপে যদি বাস্তবায়িত হয়, এই বিটাকের অধীনে যে মেশিনগুলো থাকবে, সেই মেশিনগুলোর মধ্যে এই ক্ষুদ্র শিল্পের কাজগুলো অনেক ত্বরান্বিত এবং বিটাকের মাধ্যমে করে নিতে পারবে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য, যশোরের হালকা প্রকৌশলী কারখানায় বছরে প্রায় 600 কোটি টাকার যন্ত্রাংশ তৈরি হয়। সময় সংবাদ, যশোর। বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার 2টি ইউনিয়নে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে 11 ফেব্রুয়ারি জেলার জগন্নাথপুর এবং পাঁচতবি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজনের যাত্রা শুরু হয়। বাউল গান, বর্ণিল র্যালি, উঠান বৈঠক সহ নানা উদ্যোগে এই 2 ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এই আয়োজনের। সারা দেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল আর্থিক লেনদেনে করে তাদের প্রতিদিনকার লেনদেনে আরো সক্ষমতা এবং স্বাধীনতা বাড়াতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে আসছে বিকাশ।
বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। গত বছরের মতো এবছরেও মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের প্রধান ব্যাংকগুলো। ধারণা করা হচ্ছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণেই স্বর্ণের দাম ভরিতে প্রায় $1,300 পর্যন্ত বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গত বছরের মতো চলতি বছরেও বিশ্ববাজারে এই ধাতুর মূল্য ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের প্রধান ব্যাংকগুলো। বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটি ব্যাংক বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাণিজ্য যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ডি-ডলারাইজেশন প্রক্রিয়া শক্তিশালী হবে। এতে বিভিন্ন দেশের সরকারি খাতে স্বর্ণের চাহিদা বাড়বে। ব্যাংকটির ধারণা, এবছর স্বর্ণের দাম ভরিতে প্রায় $1,300 পর্যন্ত বাড়তে পারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGC সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 2024 সালে বৈশ্বিক স্বর্ণের চাহিদা 1% বেড়ে রেকর্ড 4,974.5 টনে পৌঁছেছে। চাহিদা বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হয়েছে বাড়তি বিনিয়োগ ও বছরের চতুর্থ প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার হার বৃদ্ধি। আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বলছে, বছর জুড়ে বাড়তে থাকবে স্বর্ণের দাম। বুধবার রাতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $2,885। এই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে $2,832 নামলেও শেষ প্রান্তিকে স্বর্ণ বেচা কেনা হবে আউন্স প্রতি $2,939। অস্ট্রেলিয়া ভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ম্যাককোয়ারি ডিসেম্বরে জানায়, 2025 সালের প্রথমার্ধে সোনার মূল্য বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে। পরবর্তী সময়ের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আর্থিক ও তার প্রভাবের ওপর। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইলে কথা বলতে আন্তঃসংযোগ ফি বাবদ জমা 400 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলা লিংকের কাছে। নেটওয়ার্ক উন্নয়নে খরচের কথা থাকলেও করেনি রবি, নির্দেশনা না পাওয়ার দাবি। নিলামের ঘোষণায় টনক নড়ল আমদানিকারকদের। চট্টগ্রামে সপ্তাহে 36টি গাড়ি ছাড়, আরও 14 আবেদন জমা, সরকারের কোষাগারে 10 কোটি টাকা। এবং ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম ফুলের বাজার। সরবরাহ ও চাহিদা বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। ক্রেতা শূন্য ঢাকার বাজার। এ ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।